চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। আমি একদম প্রত্যেকটা চ্যাপ্টার খুব সংক্ষেপে একদম মানে ঝটঝট ঝটঝট করে আমি একদম মানে দ্রুত এগিয়ে যাবো আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে এটা সব ওই ইয়ে থেকে তোলা। এই যে উদ্দীপক, উদ্দীপক কি কি হতে পারে না, উদ্দীপক জীবদেহের বাইরে থেকে হতে পারে আলো আর তাপ, আর ভেতরে উদ্দীপক হতে পারে কি হরমোন। তো এইটা মানে জিনিসটা আমাদের জানা ছিল, কিন্তু তারপরে হয়তো অনেক সময়তে মাথাতে হয়তো খেলবে না যে কি জিনিসটা উদ্দীপকটা বাইরে, আর বাইরের উদ্দীপক তো ঠিক আছে আলো তাপ বুঝতে পারলাম, অভ্যন্তরের উদ্দীপকটা কি। তো অভ্যন্তরের উদ্দীপকটা হচ্ছে কিন্তু কি হরমোন। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে গাছেদের ক্ষেত্রে এই যে এই যে এখানে যেটা আছে যে ভলভক্স ক্লামেডোমোনাস নামক উদ্ভিদ। আচ্ছা, তো এই হচ্ছে এই এই পরপর গেল। তারপরে যেমন এইখানে যে চলনগুলো আছে চলনগুলো সম্পর্কে বলা হয় সাড়া প্রদান। ঠিক আছে, এই যে ধীরজ বৃদ্ধি, এই যে এখানে এটা কোন অপশন আছে মুভ টু অ্যাড কমেন্ট, মোর অ্যাকশন, রিনেম, কিছু নাই জাগে। এই যে লজ্জাবতী পাতা, লজ্জাবতী গাছের ক্ষেত্রে কি হয় বলছে যখন ই করা হয় তখন সঙ্গে সঙ্গে পাতাগুলো মুদে যায়। লজ্জাবতী গাছের পাতাগুলো মুদে যায়, যখন হাত দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝিমিয়ে পড়ে। তো এটা কেন হয়, এই যে এখানে লেখা আছে দেখ, যে এই যে পত্র মূলের যে কোষের সংবেদনশীলতার জন্য এটা ঘটে আর কি, রসস্ফীতি চাপ কমে যায়, ফলে পাতাগুলো গুটিয়ে যায়। তারপর হচ্ছে বন চাড়াল, যেটাকে বলা হচ্ছে ভারতীয় টেলিগ্রাফ। হ্যাঁ, ভারতীয় টেলিগ্রাফ, যেখানে এই যে তিনটে পাতা আছে দেখে, যে পাতাটাই যে এখানে ঘুরে আর কি, হ্যাঁ ওঠানামা করে, কন্টিনিউ ওঠানামা করে, ঘোরা বলছি কন্টিনিউ ওঠানামা করে, মানে একদিক একটা উঠে একদিক বসে এইভাবে ওঠানামা করে, যার জন্য ওকে বলা হচ্ছে টেলিগ্রাফ। আগের যুগে টেলিগ্রাফ যে ইগুলো ছিল সেগুলো এরকম ওঠানামা করতো, যার জন্য ওকে বলা হচ্ছে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হচ্ছে একে। তারপরে সংবেদনশীলতা আবিষ্কার করেন সেটাকে না রেজোনেন্স রেকর্ডার, এটা আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, তারপরে এইরকম ভাবে আরো আছে আর কি। এই যে উদ্ভিদের চলন, সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা আছে যে উদ্ভিদের অঙ্গে যে চলন যেটা হয় সেটা মূলত কি হয়, বৃদ্ধিজ চলন হয়। হ্যাঁ, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা ফ্ল্যাজেলার দ্বারা স্থানান্তরিত অর্থাৎ গমন ঘটে। আর স্রোতের সাহায্যে কচুরিপানা বায়ু দ্বারা বিভিন্ন স্রোতের প্রবাহী বা বায়ু দ্বারা কচুরিপানা যে প্রবাহ হয় স্থানান্তরিত হয়, এটাকে কিন্তু গমন বলা যায় না। এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস আমার কথা না পাচ্ছিস না? বাকিটা তো সব পালিয়ে গেছে সব। পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে কচুরিপানা, ঠিক আছে, কচুরিপানাও কিন্তু একদিক থেকে অন্যদিকে যায়, তাহলে সেটাকে কি বলা হবে যে গমন করে? বলা হবে গমন করে বলা হবে? না স্যার। না। বলা হবে না, কারণ ওরা নিজের থেকে যায় না। আমি ধরে নিলাম আমি তিনটে বললাম যে নিচের কোনটা গমন করে না, নিচের কোনটা গমন করে না? একটা হচ্ছে ভলভক্স, একটা হচ্ছে ক্লামাইডোমোনাস, আর একটা হচ্ছে কচুরিপানা। উত্তর কি হবে? কচুরিপানা। কচুরিপানা, কারণ কচুরিপানা নিজে যেতে পারে না, বাকিরা কিন্তু ফ্ল্যাজেলার সাহায্যে চলাচল করতে পারে।
ঠিক আছে, এইবার হচ্ছে গমনের ক্ষেত্রে এখানে চলে এলো গমনের যে সংজ্ঞা, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে। তো এটা আমরা এখন যাব না। এখানে একটা হচ্ছে কেমোট্যাকটিকের উদাহরণ হচ্ছে শুক্রজের প্রভাবে শুক্রাণু কি হয়, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তো এটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এরকম আছে ট্যাকটিক চলন, হচ্ছে ফটোট্যাকটিক চলন, যেটা আলোর প্রভাবে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে বক্র চলন, সেটাকে বলা হচ্ছে, এটা আমাদের যেহেতু এইখানে যে সিলেবাসে নেই আর কি, যার জন্য এটা আবিষ্ট চলন, যেটা হচ্ছে ওই যে সিমের গাছ দেখেছিস, সিমের গাছ, হ্যাঁ দেখেছি। হ্যাঁ স্যার দেখেছি। সিমের গাছ যেমন পাকিয়ে পাকিয়ে ওঠে না, পাকিয়ে পাকিয়ে ওঠে, ঠিক আছে, ওই পাকিয়েটাকে ওইটাকে বলা হ্যাঁ হচ্ছে বক্র চলন আর কি, ওইটাকে বলা হচ্ছে বক্র চলন। এরপরে চলে আসছে ট্রপিক চলন বা আবিষ্ট চলন। কে শুকিল? আবু তালেব শাহিন। আচ্ছা, কালকে কিন্তু সব 12টার সময় ঢুকে পড়বি একদম, যারা যারা আসছে তো 5-6 জন আসছে, বাকিরা তো কেউ আসছে না। তো অন্য সময়তে এমন হম্বি তুমি করছে, হ্যাঁ স্যার ক্লাস করবো, স্যার ক্লাস করবো, ক্লাস করবো, কাজের দিকে কেউ নাই। হ্যাঁ, স্যার আমরা করি ক্লাস। না না, রোজ তোরা 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 তোদেরকে নিয়ে আমি কিছু বলছি না, বাকিরা তো মানে সেই হম্বিতে, বিশাল হম্বি, তুমি হ্যাঁ স্যার কোনো ব্যাপার না স্যার, একদম মনে হয় যে এক্ষুনি ক্লাস তুই এক্ষুনি করতে লাগবে। আচ্ছা স্যার যাই হোক, কালকে ফাইনাল এক্সাম হবে। কালকে তোরা 12টার সময় ঢুকে যাবি, ঠিক আছে, স্কুল ড্রেস পরে, যদি পারিস স্কুল ড্রেস পরে আসবি, ভালো, দিয়ে স্কুল ড্রেস ঠিক পরে চলে আছে। আসবি, এসে ওইখানে ওই বাসায় কুসায় যেটা হবে ওখান থেকে মোটামুটি যেটা কথা, সেখানে প্রায় 30 জন, মানে আমরা এর আগের দিন যেটা বলছিলাম সেই অনুযায়ী ওরা 30 জন ছেলে মেয়ে নেবে আর কি। ঠিক আছে, শুধু ছেলেও হতে পারে, আবার ছেলে মেয়েও দুজনেও হতে পারে, আবার শুধু মেয়েও হতে পারে, যে শুধু ছেলে হবে না, শুধু মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়ে মিশিয়েও হয়তো 30 জন হতে পারে। দিয়ে নিয়ে ওই যে কজনকে বলবে সেই কজনই কিন্তু শুক্রবার দিন আসবি তোরা। ঠিক আছে। ঠিক আছে, এবং শুক্রবার দিন আধার কার্ড নিয়ে আসবি, কারণ আধার কার্ডের ওই একটা নাম্বার লিখতে হবে তোদের এতে। হ্যাঁ, ওইটা কি তোদের অভ্যাস হয়েছে না হয়নি, ওই গোল হয়েছে। গোল করাটা? ওইটা হয়েছে কিন্তু স্যার। ঠিকঠাক করবি আর কি। স্যার ঠিক আছে। আধার কার্ড নম্বর মানে মনে আছে, না নিয়ে গেলে হবে না? না না, সঙ্গে নিয়ে যাবি, যেটা যেটা বলেছে সবকিছু ওইরকম ভাবে সবকিছুই করলে হবে। আমাকে যেমন কালকে একজন বলছে, স্যার মোবাইল তো কিনেছিলাম তো মেলা দিন আগেকার, তো মোবাইলের ওই যেটা রসিদ নিলে হবে না, তো কবেকার? বলে 1 বছর আগেকার। ঠিক আছে, ও টাকা পেলো এখন, আর 1 বছর আগে মোবাইলের রসিদ দেখাবে আমাকে। তো আরো অত করলে হবে না আর কি, মানে একটা লিমিট রাখতে হবে। হ্যাঁ, দরকার হলে যদি সেরকম অসুবিধা হয়, জেরক্সটাও হাতে হাতে অন্তত জেরক্সটা হাতে নিয়ে যাস, কারণ ঠিক আছে। যদি বাই চান্স বাইরে থেকে কেউ চলে আসে, তখন ব্যাপারটা পুরোটাই একটা হয়ে যাবে আর কি। তার জন্য আমি বলবো প্রত্যেককে অরিজিনাল জেরক্সটা হাতে নিয়ে যাবে, এই অরিজিনালটা হাতে নিয়ে, জেরক্সটা দরকার নেই, অরিজিনালটা হাতে নিয়ে যাবে। যাই হোক, একদম খুব তাড়াতাড়ি আমরা শেষ করব, যেটা মানে চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই জায়গায় চলে এসছে আবিষ্ট চলন। আবিষ্ট চলন হচ্ছে যে যখন উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হবে কোনো চলন, বাহ্যিক চলন, তখন সেটাকে বলা হচ্ছে আবিষ্ট চলন। এখানে দু রকম হয়, একটা হচ্ছে ট্রপিক চলন, সেটা হচ্ছে দু রকম, ফটোট্রপিক, জিওট্রপিক আর হাইড্রোট্রপিক। এখানে দেখো এই যে আমরা এর আগের দিনে কতগুলো কথা বলছিলাম আর কি, এটা সিলেক্ট হচ্ছে না আর কি, তাহলে খুব সুবিধা হতো। এখানে যে এই যে আলোক রশ্মির সমান্তরালে অগ্রসর হয়, তাদেরকে বলা হচ্ছে আলোক অনুবর্তী অঙ্গ, যেমন হচ্ছে গাছের কাণ্ড, শাখা। আবার মূল আলোর উল্টো দিকে যায়, যার জন্য ওদেরকে বলা হলো কি আলোক প্রতিকূলবর্তী। আবার গাছের পাতা যেহেতু আলোর সামনাসামনি থাকে, তার জন্য ওদেরকে বলা হচ্ছে আলোক তির্যকবর্তী। ঠিক আছে, আর এই সূর্যালোক যেহেতু এই চলনকে নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রাখতে হবে, হেলিওট্রপিক চলন। মানে ফটোট্রপিক চলনকে আবার আমরা হেলিওট্রপিক চলনও বলতে পারি, যদি সেটা সূর্যালোক দ্বারা কি নিয়ন্ত্রিত হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে, এবার হয়তো অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে কোন মূলে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, কোন মূলে? এখানে দেখ, বল দেখি কোন মূলে বলা যায়। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে, যেমন হচ্ছে সুন্দরী, বা এখানে গরম দেওয়া আছে আর কি। ঠিক একই রকম ভাবে এরপরে আমরা যদি চলে আসি, এই যে এখানে যেটা আছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলনে এখানে দেখা যাচ্ছে যে এই যে মূল হচ্ছে আলোক অনুকূলবর্তী, কাণ্ড হচ্ছে আলোক প্রতিকূলবর্তী। ঠিক আছে, এইরকম ভাবে মূলের পাবো। ঠিক তারপরে আর একটা পাবো জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্ত চলন। ঠিক আছে, এখানে মূল হচ্ছে অভিকর্ষ অনুকূলবর্তী, কাণ্ড হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী, আর শাখা বা পার্শ্বমুকুল হচ্ছে কি, শাখা বা পার্শ্বমুকুল হচ্ছে তির্যক অভিকর্ষবর্তী।
ঠিক আছে। এরপর হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন, যেটা হচ্ছে যে যখন গতিপথ দ্বারা প্রভাবিত না হয়ে তীব্রতা দ্বারা প্রভাবিত হয়। তীব্রতা অর্থাৎ উদ্দীপক যত তীব্র হবে এই চলনটা তত বেশি দেখাবে, তখন তাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে পদ্ম, সূর্যমুখী ফুল এরা দিনের বেলায় ফোটে, সন্ধ্যাবেলায় আবার মুদে যায়। ঠিক আবার একই রকম ভাবে সন্ধ্যামালতী, বেল এরা আবার রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, বন্ধ হয়ে যায়। তো যখন আলো দ্বারা হবে তখন তাকে বলা হচ্ছে ফটোন্যাস্টি। পদ্ম, সূর্যমুখী, তেঁতুলের পাতা দিনের বেলায় খোলা থাকে, রাত্রে বেলায় বন্ধ হয়ে যায়। থার্মোন্যাস্টি, যেটা হচ্ছে তাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়। তারপরে একটা হচ্ছে শালুক, মানে আমি যেটা দেখেছি আমার দেখা মতে আর কি, জ্ঞান মতে বলছি, কারণ আমি দেখেছি যেদিন প্রচন্ড রোদ, ভালো রোদ, সেদিন সেদিন আর কি তোর হয়, এটা কি এখানে দেওয়া আছে? নাই। যেদিন রোদ মানে বেশ উজ্জ্বল থাকে, উজ্জ্বল আলো টালো থাকে, সেদিন শালুক ফুলগুলো ভালো ফোটে। আর যেদিন আলো থাকে না, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেই দিন আবার শালুক ফুলগুলো কিন্তু ফুল ঠিকঠাক ফোটে না আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে শিষ্মন্যাষ্টি, মানে এই যে লজ্জাবতী গাছের পাতা হাত দিলে পরে মুদে যায়। ঠিক আছে। কেমোন্যাষ্টি রাসায়নিক ভিত্তি চলন, সেটা হচ্ছে যে যেমন হচ্ছে যে উদ্ভিদের আকর্ষের পাশে ক্লোরোফর্ম রাখলে ক্লোরোফর্মের বিপরীত দিকে গাছটা বেঁকে যায়। তো এটা একটা উদাহরণ, কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ দেওয়া হচ্ছে কলসপত্রী বা সূর্য শিশির। সেই সূর্য শিশির বা কলসপত্রী গাছের উপর যদি পতঙ্গ বসে, পোকা বসে, সঙ্গে সঙ্গে সেটা খপ করে সেটাকে ধরে নেয় আর কি। ঠিক আছে, মানে আটকে নাই। তো এইটা হচ্ছে তার কেমোন্যাষ্টি চলন উদাহরণ আর কি। এবার এই যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে চলনের যে ব্যাপারটা বা বৃদ্ধির যে ব্যাপারটা, সেইটা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? হরমোন দ্বারা। ঠিক আছে, তার জন্য হরমোনকে বলা হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক বা গ্রোথ রেগুলেটরস বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, পিজিআর। এরা কোথায় উৎপন্ন হয়? এরা উৎপন্ন হয় কচি পাতা, মূল, পুষ্পমুকুল, অগ্রভাগে এরা সংশ্লেষিত হয়, মানে উৎপন্ন হয়, হওয়ার পর ফ্লোয়েম দ্বারা বাহিত হয়ে সংবাহিত হয়, দিয়ে কোষ বিভাজন, অগ্র পার্শ্ববর্তী বৃদ্ধি ঘটায়, বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, ট্রপিক চলন প্রভৃতি জৈবানিক কার্যগুলো এরা নিয়ন্ত্রণ করে। এরপরে যেখানে আছে সেটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যেমন এগুলো তো পড়েছিস মনে হয়, তো দরকার আছে কি বল? যেমন হচ্ছে উদ্ভিদের হরমোন কেউ বৃদ্ধিতে সাহায্য করে, যেমন হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন। যেমন বৃদ্ধিকে বিলম্ব করে, যেমন হচ্ছে সোডিয়াম ডাইকিগুলেট। ঠিক আছে, বৃদ্ধিকে বিলম্বিত করে, অর্থাৎ বৃদ্ধিকে দেরি করিয়ে দেয়, সোডিয়াম ডাইকিগুলেট। বৃদ্ধিকে বন্ধ করে দেয়, সেটা হচ্ছে ইথিলিন। বৃদ্ধিকে বন্ধ করে দেয়, সেটা হচ্ছে ইথিলিন। বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন, সাইটোকাইনিন। বৃদ্ধিকে দেরি করিয়ে দেয় সোডিয়াম ডাইকিগুলেট। বৃদ্ধিকে বন্ধ করে দেয়, রোধ করে, সেটা হচ্ছে ইথিলিন। আবার ইথিলিনের আবার একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যাসীয় হরমোন। ইথিলিন কিন্তু একটা গ্যাসীয় হরমোন। কি আসিল? কাবির বিল্লাহ। আচ্ছা, এরপরে এইখানে যেটা হরমোন গুলো আছে উদ্ভিদের হরমোন, সেই উদ্ভিদের হরমোন গুলো তিন ধরনের হয়: অক্সিন, জিব্বারেলিন, প্রাকৃতিক, কৃত্রিম আর প্রকল্পিত। প্রাকৃতিক হরমোন হচ্ছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, গ্যাসীয় হরমোন। অর্থাৎ যে হরমোন গুলো উদ্ভিদে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে প্রাকৃতিক হরমোন। কৃত্রিম হচ্ছে যেগুলোকে কৃত্রিম ভাবে রাসায়নিকগারে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, তাদেরকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন। আর হচ্ছে প্রকল্পিত হরমোন, যে হরমোনটা এখনো কাজ সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি, গঠন সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি, কিন্তু তার উপস্থিতি জানা গেছে যে এই ধরনের একটা হরমোন আছে। ঠিক আছে, তো এই ধরনের হরমোনকে বলা হচ্ছে প্রকল্পিত হরমোন, মানে ওই হরমোনটাকে এখনো আছে কিন্তু বৈজ্ঞানিকরা বের করতে পারছেন না। ঠিক আছে, তো প্রাকৃতিক হরমোন উদাহরণ হচ্ছে অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। কৃত্রিম হরমোন হচ্ছে এরকম অনেকগুলো আছে, তার মধ্যে খুব বেশি পরিচিত হচ্ছে ইন্ডোল নিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, NAA। প্রকল্পিত হরমোন এখানে দুটো হরমোনের নাম দেওয়া আছে, ফ্লোরিজেন, ভার্নালিন। এই সমস্ত হরমোনগুলো হচ্ছে তোমার প্রকল্পিত হরমোন। আর হরমোনকে একটা বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। এটা মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষা, জীবন বিজ্ঞানের পরীক্ষাতেও আসে যে রাসায়নিক মেসেঞ্জার। তো হরমোনকে বলা হচ্ছে রাসায়নিক মেসেঞ্জার বা রাসায়নিক দূত। চার্লস ডারউইন আর ফ্রান্সিস ডারউইন তারা প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন। আর হরমোনগুলোর মধ্যে প্রথম আবিষ্কার হয়েছিল, উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে অক্সিন। ঠিক আছে, অক্সিন প্রথম নামকরণ করেন কে? ওয়েন্ট, 1928 সালে। ওয়েন্ট। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
এটা মূলত ভাজক কলাযুক্ত উদ্ভিদের যে ভাজক কলাযুক্ত কোষ সেখানে পাওয়া যায়। সেটা কোথায় ভাজক কলাযুক্ত কোষ? মূল, কাণ্ড, ভ্রূণমুকুলাবরণী, অপরিণত পাতা, পরাগরেণু, ডিম্বাশয় বা অপরিণত ফুল, এই সমস্ত জায়গাতে এখানে কি কি থাকে? অক্সিজেনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। কিভাবে অক্সিজেন তৈরি হয়? এই যে অক্সিজেনের একটা দেখো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আমার এটা যাচ্ছে এখানে আসে আসছে, আমার কাছে থাকলে ভালো হতো, কিন্তু পাচ্ছি না আমি করতে। এই যে ট্রিপ্টোফ্যান, ইন্ডোল পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে হচ্ছে অক্সিন। এটা দাগ কাটার মতো কিছু থাকতে পারলে দিতে পারলে খুব ভালো হতো। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান, ইন্ডোল পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে অক্সিন। তো এইভাবে অক্সিনটা তৈরি হয়। এর কাজ অনেকগুলো আছে, তার মধ্যে একটা কাজ করে, সেটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই যে এখানে অক্সিনের কাজের একটা দেওয়া হয়েছে যে কাণ্ড আলোর দিকে এরা মানে কাজ করে, আলোর প্রভাবে অক্সিজেন নষ্ট হয়ে যায়, অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল উৎপন্ন হয়, যাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। ঠিক আছে, এই যে এখানে একটা দেওয়া আছে, আলোর দিকে অক্সিজেনের ঘনত্ব 35%, অন্ধকারে অক্সিজেনের ঘনত্ব বেড়ে হয় যে 65%, ফলস্বরূপ অন্ধকার অংশের কোষ বিদ্যুৎ হয়, কাণ্ড শীর্ষ আলোর দিকে বেঁকে যায়। পরবর্তীতে জিব্বারেলিন, যেটা 1925 সালে কুরাসাওয়া আবিষ্কার করেন, সেটা হচ্ছে জিব্বারেলা ফুজুকুরুই থেকে একটা ছত্রাক থেকে তিনি আবিষ্কার করেন, এবং এখন অবধি 130 ধরনের জিব্বারেলিক অ্যাসিড আবিষ্কার হয়েছে, এবং এদের নামকরণ করা হয়েছে GA1, GA2, GA3 করে এইরকম ভাবে 130 অবধি গেছে আর কি। এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন একটা যৌগ। ঠিক আছে, মানে উদ্ভিদের ক্ষেত্রে একটা নাইট্রোজেন বিহীন যে অ্যাসিড, এই হরমোন হচ্ছে জিব্বারেলিন। আরো আছে, তারপরে এই জিব্বারেলিন কিন্তু একটা প্রধান আর কি। ঠিক আছে, জিব্বারেলিন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। পরিণত বীজে, অঙ্কুরিত বীজপত্র, পাতার ভাজক কলায়, মূলের অর্বুদে, পুষ্পাগ্রে, এগুলো জিব্বারেলিন দেখতে পাওয়া যায়। জিব্বারেলিন কিভাবে তৈরি হয়? জিব্বারেলিন তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে, আইসো পেন্টাইল, সেখান থেকে জিব্বারেলিন। জিব্বেন নামক একটা কার্বনের কাঠামো থাকে। জিব্বারেলিনের ডাইটারপিনয়েড ও জিব্বেন বলে একটা কার্বনের কাঠামো থাকে, সেই কাঠামোর উপরে জিব্বারেলিনটা মূলত গঠিত হয়। আর জিব্বারেলিন সংশ্লেষটা কিভাবে হয়? অ্যাসিটাইল কোইন, তারপর সেখানে হচ্ছে আইসোপেন্টাইল, সেখান থেকে আছে জিব্বারেলিন। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যেটা হয়, এখানে যেগুলো হলো, যে এখানে দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে। পরবর্তী হচ্ছে সাইটোকাইনিন। এটা হচ্ছে 1956 সালে মিলার এবং ওকুমুরা এরা ইস্টের ডিএনএ থেকে একটা হরমোন আলাদা করেন, যেটাকে বলা হচ্ছে কাইনেটিন। পরবর্তী থেকে কেউ কাইনিন বলেন, এবং তার পরবর্তীকালে এই মিলার এবং স্ট্রং এই কাইনিনকে সাইটোকাইনিন নামে অভিহিত করেন। এটা হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় যৌগ, সাইটোকাইনিন। এটা কোথায় পাওয়া যায়? নারকেলের তরল শস্যে, মানে নারকেলে যে জল হয়, নারকেলে যে জল, সেইখানে ভুট্টার যে শস্য সেইখানে পাওয়া যায়। এছাড়াও বীজ, পালং শাক, আম, কলা, টমেটো, পাইনের চারা, গিঙ্গো বাইলবার বীজে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। এতে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। কিভাবে সংশ্লেষিত হয়? অ্যাডিনিন, সেখান থেকে হচ্ছে রাইবোজ, মনোফসফেট, ইনোসিনিক অ্যাসিড, সেখান থেকে হচ্ছে সাইটোকাইনিন। আমি এগুলোকে দেখাচ্ছি কারণ এরকম ভাবেই মোটামুটি পরীক্ষাতে যদি আসে আর কি, মানে এগুলো আমরা দেখছিলাম আর কি, সেই মতো করে আমি বলছি আর কি। যতটা চেষ্টা করবি মাথায় মনে রাখার, মনে না থাকলে তার জন্য একদম জাম দিতে হবে না। ঠিক আছে, মানে যতটুকু চেষ্টা করবি মোটামুটি দেখার জিনিসটাকে দেখার চেষ্টা করবি, তো মনে রাখার চেষ্টা করবি, তাহলেই হবে আর কি। হ্যাঁ, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো এইখানে এই যে যেমন জিব্বারেলিন কোথায় কিভাবে পরিবাহিত হয়? জাইলেম এবং ফ্লেমের মাধ্যমে। সাইটোকাইনিন বিভিন্ন কলার মাধ্যমে বিভিন্ন দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে জৈব, জিব্বারেলিন হচ্ছে জৈব অম্ল, সাইটোকাইনিন হচ্ছে জৈব ক্ষার। মানে যদি এবার প্রশ্ন করে যে নিচের কোন হরমোনটি ক্ষারীয়? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, বল। সাইটোকাইনিন স্যার। সাইটোকাইনিন, কারণ অক্সিনেও কিন্তু লেখা আছে কি অক্সালো কি Incoming call from home, Airtel postpaid. Incoming call from home, Airtel postpaid. আচ্ছা,
তো এখানে এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, জিব্বারেলিক আছে জিব্বারেলিক অ্যাসিড, সাইটোকাইনিন। এবার তাহলে তিনটের মধ্যে বোঝা যাচ্ছে তাহলে কোনটা ক্ষার আর কি, ঠিক আছে? তাহলে ক্ষার হচ্ছে সাইটোকাইনিন। এখানে সাইটোকাইনিনের কিছু আছে, এগুলো দেখে নেবে, আমি এত দূর যাচ্ছি না আর কি। এইবার এই যে সারা প্রধান উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে, এবার চলে এলো প্রাণীদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে কি কি হয়? প্রাণীদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে হরমোন, ঠিক আছে? হরমোন। এখানে হরমোনের ক্ষেত্রে এখানে মিশ্র গ্রন্থি, উদ্ভিদের উজ্জীব দেহে হরমোনের প্রথম উপস্থিতি প্রমাণ করেন বেলিং এবং স্টার্লিং, বেলিশ এবং স্টার্লিং। শুক্রাশয় এবং ডিম্বাশয়কে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ শুক্রাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে শুক্রাণু আর অন্তঃক্ষরা অংশ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। ডিম্বাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে ডিম্বাণু এবং অন্তঃক্ষরা অংশ থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। আর একটা কিন্তু আছে, সেটা হচ্ছে অগ্নাশয়। তাহলে তিনটে গ্রন্থি আছে আমাদের শরীরে, তিনটে গ্রন্থি আছে, যে তিনটে গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। এখানে দুটো নাম দেওয়া আছে, শুক্রাশয় আর ডিম্বাশয়। আর একটা কি বল, কি বলতে পারবে? তিনটে গ্রন্থি আছে এখন অব্দি জানা, তিনটে গ্রন্থি। তার মধ্যে দুটো হচ্ছে এখানে দেওয়া আছে, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তৃতীয়টা কি? সব ঘুমিয়ে গেল মনে হয়। আরেকটা হচ্ছে অগ্নাশয়। তাহলে এটা মাথায় থাকবে যে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, মানে শয় দিয়ে যেগুলো আছে সেগুলো সবই মিশ্রগ্রন্থি। বোঝা গেল? হ্যাঁ স্যার। শয়, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। তাহলে যারা শয় তারা মিশ্রগ্রন্থি, যাদের শয় নাই তারা মিশ্রগ্রন্থি হবে না আর কি, আপাতত এখন অবধি। নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? নিউরো সেক্রেটারি কিছু গ্রন্থি থাকে, যেখান থেকে অন্তঃক্ষরা কিছু হরমোন, নিউরো সেক্রেটারি কোষ থাকে, সেখান থেকে কিছু হরমোন তারা খরিত হয় আর কি। আর এই যে হরমোনগুলো, যেগুলো প্রাণীদেহে হরমোনগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে পেপটাইড, স্টেরয়েড, তারপর হচ্ছে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, অ্যামিন জাতীয় হয়। এরকম 4-5 ধরনের হরমোনগুলো পাওয়া যায়। আর এই হরমোনগুলো বিশেষ ধরনের কলা বা অন্তঃক্ষরা গ্রন্থিতে সংশ্লিষ্ট হয় এবং ওইখানে জমা থাকে। পরবর্তীতে তারা রক্তের মাধ্যমে বাহিত হয়, কোনো নালীর মাধ্যমে বাহিত কিন্তু হয় না। হরমোন সবসময় রক্তের মাধ্যমে বাহিত হয়, কোনো নালীর মাধ্যমে বাহিত হয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এখানে কতগুলো পার্থক্য দেওয়া আছে আর কি। এবার এখানে একটা একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, যাকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি। সর্বোচ্চ প্রভুগ্রন্থি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কারণ হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো খরিত হয়, সেই হরমোনগুলো পিটুইটারি হরমোনের উৎস হিসেবে কাজ করে, বা পিটুইটারি গ্রন্থির হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে। কোথায় থাকে? ডায়েনসেফালানের তৃতীয় মস্তিষ্কের নিলয়ের অঙ্কিত অবস্থান করে। এখানে কি কি থাকে? খরিত হরমোন হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। দেখো পাশে সবকটা দেখতে পাচ্ছ নামগুলো লেখা, একটু বইয়ে তো পড়েছে নাকি, না আছে না নাই? হ্যাঁ স্যার। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোকে আর দেখা বলতে হবে, বলার দরকার আছে? না এগুলো তো স্যার নেই। মোটামুটি তোরা দেখে, এগুলো তো বইয়ে আছে আর কি, দেখে নিবি আর কি। এইরকম ভাবে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড আর কি, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবার যদি ধরে নে প্রশ্ন থাকে এরকম থাকলো যে তিনটে গ্রন্থি দেওয়া হলো, যে তাদেরকে ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে? একটা দিল হাইপোথ্যালামাস, একটা দিল পিটুইটারি, একটা দিল থাইরয়েড। 1 নম্বরে কে থাকবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। 2 নম্বরে পিটুইটারি। পিটুইটারি। 3 নম্বরে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড। বুঝা গেল? থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? তো এরকম মানে এইটা মানে জিনিসটা বুঝলি, মানে কিরকম? ওখানে হয়তো একটা ফ্লো চার্ট দিয়ে দিল, যে এই ফ্লো চার্টের মধ্যে কোনটা ঠিক, এই ফ্লো চার্টের মধ্যে কোনটা ঠিক। যে দিল কি হলো, এসছে গো?
আচ্ছা, তো এবার হচ্ছে যে এখানে আমি মানে এইখানে একটা ক্রম দিয়ে দিল। সেই ক্রম হচ্ছে কি যে 1 নম্বর ক্রম হাইপোথ্যালামাস, সেখান থেকে তীর চিহ্ন পিটুইটারি, সেখান থেকে তীর চিহ্ন হচ্ছে হয়তো দিল যে অ্যাড্রিনাল গ্রন্থি দিয়ে, সেখান থেকে একটা দিল, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আর একটা দিল, উল্টো করে দিল। তাহলে এবার বলতে হবে যে কোনটা ঠিক আর কি, কোন ক্রমটা ঠিক। বুঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝা যাচ্ছে তো? মানে প্রশ্নটা ঠিক এরকম ভাবে হবে। হ্যাঁ, মানে হ্যাঁ স্যার, বুঝতে মানে পারছি। বইয়ের মতো যে প্রশ্ন ঠিক সেরকম প্রশ্ন, আমরা যেরকম প্রশ্ন পড়ে এসেছি সেরকম প্রশ্ন নাও হতে পারে। পিটুইটারি গ্রন্থি, এখানে সব গ্রন্থিগুলোর দেওয়া আছে, হরমোনগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে। এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এডিএইচ বা ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, এখানে এসিটেইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এলটিএইচ লিউকোট্রপিক হরমোন, হ্যাঁ, তারপরে এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে হরমোনগুলোর নাম যেগুলো আছে সেগুলো একটু পড়ে নিবি, তোর দেখে নিবি, এর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যতটুকু হয় দেখে নিবি আর কি। আচ্ছা, এবার এখানে কোথায় থাকে যে হরমোন, কি কি হরমোন খরিত হয়? থাইরক্সিন, ট্রাইওডে থাইরোনিন, থাইরোক্যালসিটোনিন। এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে 3 ধরনের হরমোন খরিত হয়। তারপরে হচ্ছে অগ্নাশয়ের অন্তঃক্ষরায়, যে অগ্নাশয়কে এর মিশ্র গ্রন্থি আমি বললাম অগ্নাশয়, ঠিক আছে। ডিম্বাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, সব 6 যারা তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, এইখান থেকে 3 ধরনের হরমোন খরিত হয়। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। মিশ্রগ্রন্থি, বহিঃকর অন্তর্গ্রন্থির সংমিশ্রণে গঠিত, তাকে মিশ্রগ্রন্থি বলে। ইনসুলিনের কাজ কি, গ্লুকাগনের কাজ কি, অ্যাড্রিনাল গ্রন্থিতে এখানে কি থাকে? ত্রিকোণা, যেখানে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্সস্টেরয়েড, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন খরিত হয়, তাকে অ্যাড্রিনাল গ্রন্থি বলে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এখানে 4-5টা হরমোন খরিত হয়। কি? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্সস্টেরয়েড, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ঠিক আছে। এই অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে নর এপিনেফ্রিন। এরপরে এই একে বলা হচ্ছে, অ্যাড্রিনালকে বলা হচ্ছে কি আপদকালীন হরমোন। অ্যাড্রিনালকে বলা হচ্ছে আপদকালীন হরমোন। তারপরে হচ্ছে যে আয়োডিন যুক্ত হরমোন কোথায় দরকার হয়? থাইরক্সিনের জন্য। থাইরক্সিনের প্রস্তুতে আয়োডিন থাইরক্সিনের জন্য আমাদেরকে আয়োডিন যুক্ত লবণ খেতে হয় আর কি। গ্লুকোকর্টিকয়েডের কম ক্ষরণে এই অ্যাডিশনস এবং অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ দেখা যায়। এরকম ভাবে এই যে শুক্রাশয়, এখানে শুক্রাশয়ের বিভিন্ন যে হরমোন গুলো আছে, এই হরমোন গুলো আছে সেগুলো এগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। ডিম্বাশয়ের কোথা কোথা থেকে কি হরমোন খরিত হয়? যেমন হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন, কর্পাস লুটিয়াম পিত্তগ্রন্থি বা প্লাসেন্টা থেকে প্রজেস্টেরন, এই হরমোন গুলো খরিত হয়, ঠিক আছে। কি কাজ করে মোটামুটি একটা পেয়ে যাবি। এখানে এই যে পাহাড়ি অঞ্চলে লোকের গয়টার বেশি হয় কেন? কারণ ওইখানে কি থাকে না? আয়োডিন থাকে না, ফলে আয়োডিনের ঘাটতি থাকে, যার জন্য থাইরক্সিন তৈরি হয় না, বলে তাদের কি হয়? গয়টার রোগ হয়। আর মানুষের ক্ষুদ্রতম অন্তঃকরা গ্রন্থির নাম হলো কি? পিনিয়াল গ্রন্থি। এগুলো সব শর্ট প্রশ্নের মতো আর কি। ঠিক একই রকম ভাবে এখানে অনেকগুলো রোগের নাম দেওয়া আছে, কি কি রোগ হয়, ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিডাস, এটা হচ্ছে এডিএইচ হরমোনের কারণে হয়, কম ক্ষরণে হয়। ডায়াবেটিস ইনসিপিডাস, আর এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণে। আর এডিএইচ এর কম ক্ষরণে বা ভ্যাসোপ্রেসিনের কম ক্ষরণে হয়। দুটোরই কম ক্ষরণ হতে হবে। এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস, আর ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস। আমি একটু খুব রিল্যাক্স মোডে বসে আছি, সারাদিনই বসে আছি, তার জন্য একটু হেলাম দিয়ে বসেছি। যাই হোক, এখানে বিভিন্ন রোগগুলো দেওয়া আছে, ছবি টবিগুলো দেওয়া আছে আর কি, দেখে দেখে ভয়টাই লাগবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে এই যে এখানে অনেকগুলো আছে যে এই যে দৌড়ানোর সময় কি কি হয়, এটা উদাহরণ। হাত পা সহ অন্য পেশির অধিক সঞ্চালন ঘটে, পেশিতে অধিক ওটু লাগে, ঠিক আছে। এখানে এই যে একটা দেখ, এখানে একটা উদ্দীপনা দেওয়া আছে। উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক, ছাড়াদান। এবার এটাকে উল্টে পাল্টা করে দিল। প্রথমে স্নায়ুতন্ত্র, তারপরে গ্রাহক দিল, এটাই দিল, তারপরে এটা দিল, তারপরে এটা দিল, কোনটা ঠিক? ঠিক আছে। এই যে এখানে একটা দেওয়া আছে যে উপরে যে চিত্র, সেখানে ফায়ার প্লেসে আগুন নির্গত তাপ উদ্দীপক দেহে তাপে গ্রহিত হয়, তা নিউরন দিয়ে স্নায়ুর মস্তিষ্কে পৌঁছায়, সেখান থেকে বিশ্লেষণ হয়, তারপরে তাপ অনুভূত হয়। তারপরে যে ঘন্টা ধ্বনি, কুকুর, এই যে দরজা সুইচের ফলে যেরকম হয় আর কি, এখানে একটা দেওয়া হলো, ঠিক আছে, যে কিভাবে পৌঁছায় আর কি, ঠিক আছে। এইরকম ভাবে একটা একটা চার্ট দেওয়া আছে, সেই চার্ট গুলোকে একটু ফলো করতে হবে, জিনিসগুলোকে বুঝার চেষ্টা, বুঝতে পারলেই কিন্তু জিনিসটা তো ঠিকঠাক হয়ে যাবে। স্নায়ুতন্ত্রকে, স্নায়ুকে বলা হচ্ছে ভৌত সমন্বয়ক।
এখানে যেটা আছে অ্যাকশন আর ডেন্ড্রন আছে, তারপরে নিউরোসাইটন সাইটন বা সোমা বা পেরিক্যারিয়ন বলে কোষ দেহকে। ছবি আসবে না, ছবিটা মোটামুটি একটা ইয়ে রাখবি। তারপরে এখানে এই করতে করতে ধরলে এবার আমরা শেষ প্রান্তে একদম শেষে চলে যাই। যদি আমরা এখান থেকে কোনো প্রশ্ন পাইনি, যে কটা প্রশ্ন দেখেছিলাম, এই যে নিউরনের প্রকারভেদ 3 ধরনের এখানে আছে: সংজ্ঞাবহ, অন্তর্মুখী, আজ্ঞাবহ, চেষ্টীয় বা বহির্মুখী, সহযোগী বা অন্তর্বর্তী। এই যে একটা প্রবাহ এই যে এখানে দেওয়া আছে আর কি। নিউরন থেকে হচ্ছে নার্ভ ফাইবার, সেখান থেকে হচ্ছে নার্ভ, এই পুরোটাকে একসঙ্গে স্নায়ুতন্ত্র বলা আছে। তারপরে তো এই যে এখানে আমরা চলে আসছি, নার্ভ ফাইবার, অজেষ্টীয় স্নায়ু, করোটিক স্নায়ু, এখানে আছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রাকিয়া। সবচেয়ে সরু এবং সরু করোটিক নার্ভ হচ্ছে ট্রাক্লিয়ার, হ্যাঁ, ট্রাইজেমিনাল। সবচেয়ে স্ফীত করোটিক স্নায়ু বড় অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, যেটা সব থেকে দীর্ঘ করোটিক নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এখানে এখানে এই যে 3টে এক্সট্রা প্রশ্ন আছে দেখতে পাচ্ছি: সবচেয়ে সরু এবং সরু করোটিক নার্ভ, সবচেয়ে স্ফীত সরু করোটিক নার্ভ, আর সবচেয়ে দীর্ঘ করোটিক নার্ভ। হ্যাঁ, একটা হচ্ছে ট্রাক্লিয়ার, সেটা হচ্ছে সবচেয়ে সরু এবং ছোট করোটিক নার্ভ। ট্রাইজেমিনাল হচ্ছে সবচেয়ে মোটা করোটিক নার্ভ, আর ভেগাস হচ্ছে সব থেকে দীর্ঘ করোটিক নার্ভ। স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে 31 জোড়া। এগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির হয়। এইখানে এই যে সাইনাপস আছে, গ্যাংলিয়ন আছে, এগুলো তোরা একটু দেখে নিবি আর কি, বা এই যে অল্প করে চোখ বুলিয়ে নিবি আর কি। আচ্ছা, এখানে স্নায়ুতন্ত্রকে অটোনমিক, সংযোগিক স্নায়ুতন্ত্র দুভাগ ভাগ হচ্ছে: সামবেদী, পরাসামবেদী ভাগ করা হয়। মস্তিষ্ক ভাগ হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হ্যাঁ, এখানে লঘু মস্তিষ্ক, যোজক, সুষুম্না, শীর্ষক, এরকম ভাগ টাগগুলো দেওয়া আছে। আমি খুব তাড়াতাড়ি করছি, তোরা এগুলো যদিও তোদের পড়া আছে, আমি মানে এই স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব দ্রুত যাতে করা যায় সেটাকে আমি করার চেষ্টা করছি। এই যে এখানে গ্রাহক, এই যে একটা প্রতিবর্ত পথের ক্রিয়া, গ্রাহক, সংবেদী নিউরন, ধূসর বস্তু, চেষ্টীয় নিউরন, বহির্মুখী কারক। এটা একটা কিন্তু তোর থাকতে পারে, এটা ক্রম থাকতে পারে: রিসেপ্টর, গ্রাহক, অন্তর্মুখী নিউরন, ধূসর বস্তু, বহির্মুখী নিউরন, কারক। এভাবে থাকলো, তো সেইভাবে কিন্তু সেটাকে তখন প্রতিবর্ত চাপের যে পদ আর কি, যে গ্রাহক, সংবেদী নিউরন বা গ্রাহক থেকে তারপর স্নায়ু কেন্দ্র, চেষ্টীয় স্নায়ু, কারক। এখানে একটা দেওয়া আছে যে মোমবাতির শিখা স্পর্শ, হাতের তাপ দ্বারা অনুভূতি গ্রহণ, সংবেদী স্নায়ু দ্বারা স্নায়ুকেন্দ্রে প্রেরণ, স্নায়ুকেন্দ্রে সূচনাঙ্গে ধূসর বস্তু সংঘ উদ্দীপনা চেষ্টীয় উদ্দীপনা পরিবর্তিত হয়। স্নায়বিক নির্দেশনা, মোমবাতি শিখাতে হাত সরিয়ে নেওয়ার নির্দেশ। চেষ্টীয় নিউরন, হাতের পেশি সক্রিয় হয়ে বেরিয়ে গেল, হাত সরে চলে এলো। আচ্ছা, এখানে হচ্ছে অর্জিত অভ্যাসগত প্রতিক্রিয়া, কন্ডিশনাল রিফ্লেক্স অ্যাকশন, সেটা জন্মের পরে নয়, জন্মগত নয়, এটা জন্মের পরে এটা হয়। যেমন হচ্ছে সাঁতার কাটা, হাঁটতে শেখা, হ্যাঁ, এইগুলো আর কি, ক্রিকেট খেলা, সাইকেল চালানো, এইগুলো। শর্তযুক্ত প্রতিক্রিয়া, এখানে নিউরোট্রান্সমিটার বলা হচ্ছে অ্যাসিটাইলকোলিন বা নরএপিনেফ্রিন, নিউরো হরমোন হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন। আচ্ছা, তারপরে জ্ঞানেন্দ্রিয় যেমন হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এখানে সব ইগুলো আছে। কে আছে দেখি, সবাই বেরিয়ে গেছে, মানে না, 9 জন আছে। আচ্ছা, তারপরে এখানে এই যে চোখের বিভিন্ন অংশগুলো আছে, কর্নিয়া, স্ক্লেরা, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। এইবার এই যে চোখের এখানে একটা জিনিস আমি যেটা আরো আমি খুব করছি আর কি, চোখের ছবিটা কই, এই যে চোখের ছবি। এবার হলো চোখে যে ছবি তৈরি হচ্ছে, তো সেটা কিভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যে আলো, তারপরে হচ্ছে আমার কনজাংটিভা, সেখান থেকে তারারন্ধ্র, তারপরে হচ্ছে লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপরে এখানে হচ্ছে রেটিনা। এবার এটা একটা ক্রম দিয়ে দিল, হয়তো এটা এখানে একটা ক্রম দিয়ে দিল, যে অ্যাকুয়াস হিউমার, যে আলো যে পথে যায়, চোখের মধ্যে ছবি তৈরি হওয়ার সময় আলো যে পথে যায়, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, তারপরে হচ্ছে লেন্স, দিয়ে হচ্ছে এই কি বলে রেটিনা। একটা দিলে অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এ বললো যে কোনটা ঠিক, তাহলে আমি যেটা বললাম যেটা এই যে অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপরে হচ্ছে রেটিনা, এইটা ঠিক। এইরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আমার মনে হচ্ছে আসবে আর কি, মানে এইভাবেই কিন্তু করা হচ্ছে আর কি।
ঠিক আছে, তারপরে যে দূরদৃষ্টি কোনটা, একনিত্য দৃষ্টি কোনটা, দ্বিনেত্র দৃষ্টি কোনটা, এইগুলো আর কি, এগুলো আসতে পারে। এই যে এখানে যেমন একটা দেওয়া আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি কাছের বস্তু দেখার জন্য, দূরের বস্তু দেখার জন্য যেগুলো আছে, ঠিক আছে, এগুলো ওই সংযোজন বা অভিযোজন যেটা আছে সেগুলো দেখা যায়, দেখে নিবি একটু। তারপরে হচ্ছে যে মায়োপিয়া, দূরদৃষ্টি, এই যে চোখের ত্রুটি আর কি, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসোবায়োপিয়া, ঠিক আছে, চাল সেই, এই জিনিসগুলো সবই কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে। তারপরে হচ্ছে প্রাণীদের যে গমন, এখানে গমনের যে ব্যাপারগুলো আছে, চলন গমন, চলন গমন গুলো আছে, এগুলো একটু দেখে নিবি। তারপরে এখানে মায়োটেম পেশি, ভি আকৃতির পেশি, হ্যাঁ, তারপরে এখানে তারপরে হচ্ছে এই যে পাখির উড্ডয়ন পদ্ধতি কি কি দেখা যায়, ফ্ল্যাপিং, গ্লাইডিং, উড্ডয়ন পেশি, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ব্র্যাকিয়ালিস। তারপরে এখানে চলে গেল মানুষের গমন, মানুষের গমনে কোন কোন অঙ্গ, কোন কোন ইগুলো কাজ করে, ফ্লেক্সর, এক্সটেনসর, ঠিক আছে, বাইসেপস, ফিমোরিস, এইগুলো এরকম নাম টামগুলো সব দেখে নিবি। তারপরে অস্থি সন্ধি, সিনোভিয়াল ফ্লুইড কি, অচল সন্ধি, সচল সন্ধি, তারপরে কোনটা অচল সন্ধি, কোনটা সচল সন্ধি, কোনটা ঈষৎ অচল সন্ধি, এইগুলো হিঞ্জ কোনটা, বলেন সকেটের উদাহরণ কোনটা, এগুলো জাস্ট এইগুলোই দেখতে হবে। আমার মনে হয় যে প্রশ্ন এরকমই হবে, ফ্লেক্সর পেশি কোনগুলোকে বলে, মানে কোনটা ফ্লেক্সর পেশি, কোনটা এক্সটেনশন পেশি, হ্যাঁ, কোনটা অ্যাবডাকশন পেশি, কোনটা অ্যাডাকশন পেশি, কোনটা রোটেশন পেশি, এগুলো রেখে এই যে এখানে এবার প্রশ্নগুলো আছে বইয়ের পিছনে, মোটামুটি এই 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এমসিকিউ গুলো, এগুলো একটু দেখার চেষ্টা করবি আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় কোন কার দ্বারা, বল, এখানে প্রশ্নগুলো উত্তর বল, একটা ঝরঝর করে বল, দেখতে পাচ্ছিস? স্যার কাটা কাটা লাগছে। ও, ছবিটা তো পরিষ্কার হয়নি এখন, ওর জন্যই হলো আর কি। তো বইয়ের পিছনে তোদের যে ওই গুলো দেওয়া আছে দেখবি, ওইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে। এখানে দেওয়া আছে, সেগুলোকে নিয়েই কিন্তু করতে হবে। ছবিগুলো খুব ভাঙা কাটা কাটা না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা মানে ওই ক্যামেরাতে মোবাইলে তুলে বই বই তৈরি করা, তো আমার কাছে বইটা ছিল, সেটাকে আমি করেছি আর কি। এটা হলো প্রথম চ্যাপ্টার, এভাবে গেল। দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে ঠিক এরকম, ডিএনএ এর পুরো নাম কি, তারপরে পলিপেপটাইড শৃঙ্খলে কি থাকে, ঠিক আছে, ক্রোমোজোম কথাটি কে প্রবর্তন করেন, ওয়ালডেয়ার, নিউক্লিওজোম কি, না ডিএনএ পরিবৃত প্রোটিনের কে বলা হচ্ছে নিউক্লিওজোম, হ্যাঁ, তারপরে মানুষের কত জোড়া ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম কত জোড়া, অটোজোম কত জোড়া, হ্যাঁ, এইরকম করা যেতে পারে। তারপরে হচ্ছে যে এটা এইগুলো, তারপরে যে কাইনেটোকোর, টেলোমিয়ার, এই সমস্তগুলো, তারপরে যে ইয়েগুলো, ধরন আর কি, যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, হ্যাঁ, অ্যাসেন্ট্রিক, হ্যাঁ, তারপরে যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হচ্ছে স্যাট ক্রোমোজোম। তারপরে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে যেটা আছে, ডিএনএ, আরএনএ, ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, নগ্ন ক্রোমোজোম কাকে বলে, না যাদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে না, হ্যাঁ, প্রোক্যারিওটিক ক্রোমোজোম হিস্টোন প্রোটিন থাকে না, তাদেরকে নগ্ন ক্রোমোজোম বলে। তারপরে হচ্ছে যে এখানে 5 ধরনের, 4 ধরনের টোটাল, 4 ধরনের আছে, কি বলে, নাইট্রোজেন বেস আছে 2 ধরনের, নাইট্রোজেন বেস 2 ধরনের, পিউরিন আর পিরিমিডিন। তার মধ্যে পিউরিন হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, পিরিমিডিন হচ্ছে থায়ামিন, সাইটোসিন। এবার এখানে একটা মজাদার জিনিস আসতে পারে যে এই যে অ্যাডিনিনের সঙ্গে কে যুক্ত হয়, গুয়ানিনের সঙ্গে কে যুক্ত হয়, এরকম ভাবে একটু থাকতে পারে যে অ্যাডিনের সঙ্গে থায়ামিন আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ত্রিবন্ধনী দিয়ে যুক্ত হয়। এবার এখানে একটু উল্টা পাল্টা করে দিতে পারে, ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি দেখে নিতে পারে। আর এতে থাকে সাইটোসিনের বদলে ইউরাসিল থাকে, কি বলে, আরএনএ তে সাইটোসিনের বদলে থায়ামিনের বদলে ইউরাসিল থাকে, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। এরকম ভাবে দেখে নিতে হবে আর কি, যে কি কি আছে এখানে। হেটারোক্রোমাটিন কাকে বলে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে
নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে পাঁচ শর্করা বিশিষ্ট পাঁচ কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেনকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা ফসফেট গ্রুপ আর নাইট্রোজেন বেসকে একসঙ্গে বলা আছে নিউক্লিওটাইড। এরকম একটা বিক্রিয়ার মতো করে দিল আর কি। এবার এখানে কোষ বিভাজনের একটা কোষ বিভাজনের কথা বলা আছে, ঠিক আছে? কোষ বিভাজনের ব্যাপারটা এখানে বলা আছে, অ্যামাইটোসিস মাইটোসিস এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তারপরে এই যে মাইটোসিসে কোন কোন ধাপগুলো আগে হয়, কোন ধাপটা পরে হয়, তার একটা হয়তো একটা দিয়ে দিল, একটা রেখাচিত্র দিয়ে দিল, যে প্রথমে দিল মাইটোসিস, তারপরে দিল প্রথমে দিল মেটাফেজ, তারপরে দিল প্রোফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ এত দিল, দিয়ে বলে যে এটা ঠিক কিনা বলো। তো ওটা কি ঠিক আমি যেটা বললাম? হ্যাঁ রে, প্রথমে হচ্ছে মেটাফেজ, তারপরে প্রোফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। এই ক্রমটা কি ঠিক? মেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা ঠিক? ঠিক স্যার। আরে আল্লাহ, গেল রে সব। স্যার ভুল। এটা ভুল, এটা হচ্ছে ভুল। এটা কারণ হচ্ছে প্রথমে হচ্ছে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। তো এরকম ভাবে এই যে এই যে গ্যাপ দশা যেটা, ঠিক আছে, সেই গ্যাপ দশা S1 G S2, এই যে দশাগুলো এগুলোকে একটা আগে ভাগ করে দিল। এখানে একটা নামকরণ আছে যে ফার্মার ও মোর, এরা মিওসিস নামকরণ করেন এরা দুজনে। তবে এই যে কোষচক্র যেটা, এই যে কোষচক্র এটা ইন্টারফেজ দশা, এই যে ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। এখানে একটা ক্রম দিয়ে দিল, কোষচক্রের একটা ক্রম দিয়ে দিল, দিয়ে বলে যে কোন ক্রমটা ঠিক। এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, আর একটা দিল ইন্টারফেজ দশা। বোঝা গেল কি বললাম? এই যে এখানে যেটা দেওয়া আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, আর হচ্ছে ইন্টারফেজ। বুঝতেছিস না পারছিস না? পারছি স্যার। হ্যাঁ, এবার এখানে দুই একটা জিনিসকে জাম্প করে দিল, বলে প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, প্রোফেজ, সাইটোকাইনেসিস, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে দিল সাইটোকাইনেসিস, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, দিয়ে বললো কোনটা ঠিক। এরকম ভাবে একটা ক্রম দিয়ে দিল। তো তখন কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু যেহেতু মাঝখানে কিন্তু মেটাফেজ যেটা থাকার কথা সেটা কিন্তু নাই, তাহলে কিন্তু আমাকে যেভাবে আছে সেইভাবেই ক্রমটাকে দিতে হবে। বোঝা গেল? এরকম ভাবে আমাদেরকে এই যে জিনিসগুলোকে পুরো ব্যাপারটাকে মাথায় মানে মানে ই করে রাখতে হবে, যে কি আসবে বলা তো মুশকিল আর কি, প্রশ্নটা আমাদের কাছে। তারপরে যে কোষচক্র নিয়ন্ত্রণে সাইক্লিন নির্ভর কাইনেজ উৎসেচক এবং সাইক্লিন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরকম কিছু একটা প্রশ্ন থাকতেই পারে আর কি, যেগুলো অতটা ইয়ে নাই। এই যে এখানে মাইটোসিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রত্যেকটা ধাপগুলোকে তোমাদের কি করে নিতে হবে। আমি এগুলো আর যাচ্ছি না বিস্তৃত হবে। তারপরে কোষ বিভাজনের পর সাইটোকাইনেসিস দিয়ে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এখানে তারপরে হচ্ছে যে এখানে এই উদ্ভিদের এইগুলো আছে আর কি, উদ্ভিদের পার্থক্য যেগুলো আছে এগুলো পার্থক্যগুলো হয়তো আসবে না, মূলত ওই কিছু আসবে, যেমন মিওসিসের ক্ষেত্রে মিওসিসে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ, এখানেও দেখা গেল হয়তো ধাপ একটা কিছু দিয়ে দিল আর কি। এই যে কোথায় কোথায় কি হয় আর কি। তারপরে এই যে মাছের যে ভাগটা আছে, প্যাকিটি ডিপ্লোটিন দশা, বাইভ্যালেন্ট দশা, টেট্রার দশা, বিভিন্ন কোন দশে কখন কোনটা কি গঠিত হয়, কোনটা প্রথমে কোনটা হয়, তারপরে কোনটা হয়, এরকম ভাবে একটা ধাপ দিয়ে দিল। তো সেই ধাপগুলোকে তখন কিন্তু তোমাদেরকে বের করতে হবে, মানে মাথা থেকে রেখে জিনিসটা বুঝে নিয়ে উদ্ধার করার চেষ্টা করতে হবে আর কি। এই মায়োসিস 2 কে বলা আছে সমবিভাজন, মায়োসিস 1 কে বলা আছে হ্রাস বিভাজন। এরকম ভাবে মায়োসিসের তাৎপর্য কি এখানে কিছু দেওয়া আছে। তারপরে এখানে দেখো তোমার একটা দেওয়া আছে মোনাড কি, ডায়াড কি, জননের এখানে চলে এলো, জনন কিভাবে হয়, জননের বৈশিষ্ট্যগুলো এখানে আছে আর কি, গুরুত্বগুলো, যদিও এগুলো আসবে নাকি এখানে, যেমন যৌনজন, নজনজন, এই যে এখানে ভাগগুলো আছে যে কোনটা কি ধরনের, হয়তো জনন দিয়ে দিল, যে কোনটা কি ধরনের, বিভাজনের উদাহরণ কি, উদাহরণ কি, এই উদাহরণগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করবে আর কি।
টিস্যু কালচার। তারপর এইখানে একটা আমি এখানে আশা করছি এখান থেকে আরেকটা তুমি ক্রম দেখাতে পারবো। তারপর এই যে এখানে যৌন জননের এখানে দু ধরনের ভাগ আছে, সংশ্লেষ এবং সিনগ্যামি। হ্যাঁ, সিনগ্যামি আবার তিন ধরনের, আইসোগ্যামি, অ্যানোসোগ্যামি, উগ্যামি। হ্যাঁ, দিয়ে ছবি দিয়ে দিল, এরকম ছবি দিয়ে বললো যে কোনটা কি ধরনের, এরকম ছবি দিয়ে দিল। তো দুটো সমান হলে আইসোগ্যামি, দুটো অসমান হলে হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর যদি একটা সচল আর একটা অচল হয় তাহলে হচ্ছে উগ্যামি। আরো ধরনের সিনগ্যামি দেখা যায়, পিডোগ্যামি, হলোগ্যামি, এক্সোগ্যামি, অটোগ্যামি। ঠিক আছে, এখানে বিভাজন এগুলো দেওয়া আছে, এগুলো ছোট্ট এগুলো এগুলো জাস্ট চোখে একবার পাতা, জীবন বিজ্ঞান সবগুলোই পড়তে পড়তে আমি শুধু এখন জীবন বিজ্ঞানটা দেখাচ্ছি আর কি। এইখানে কৃত্রিম জনন আছে। তারপরে আমরা চলে গেলাম, এখানে বিভিন্ন ধরনের কলম আছে, শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম। এই মাইক্রো প্রপাগেশন, যেটা এই যে মাইক্রো প্রপাগেশন, এই জায়গাটা দেখো। মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে কি করা হয় না, এটা উদ্ভিদ নির্বাচন করা হয়, সেখান থেকে সেটাকে এক্সপ্ল্যান্ট বলে, সেই এক্সপ্ল্যান্টকে পোষের মাধ্যমে পালন করা হয়, সেখান থেকে ক্যালাস তৈরি হয়, ক্যালাস থেকে বিটপ বা মূল সৃষ্টি হয়, সেখান থেকে চারা গাছ তৈরি হয়। মাইক্রো প্রপাগেশনের এই একটা ধাপ দিয়ে দিল। এবার হয়তো এই ধাপটা একটু উল্টা পাল্টা করে দিয়ে বলে কোনটা ঠিক, বুঝতে পারলে তো? এরকম ভাবে এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। তারপরে এই যে এখানে তোমার এই যে জনুক্রমের, ঠিক আছে, জনুক্রমে একটা ধাপ দিয়ে দিল, যে মিওসিস দিয়ে বললো রেণুস্থলী, মিওসিস দিয়ে রেণুস্থলী দিয়ে সেখান থেকে দিল রেণু, দিয়ে বললো প্রোথালাস, দিয়ে বললো অঙ্কুরিত ভ্রূণ, দিয়ে বললো কোনটা ঠিক বলো, বুঝতে পারলে তো? এই ধাপগুলো প্রত্যেকটা অংশ এইভাবে ধাপগুলো তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে আর কি। জীবনের প্রভাবনাতে এখানে ফুল চলে এলো, ফুল, বৃত্তি, দলমন্ডল এগুলো তো আছে, এগুলো সব আশা করি তোমরা পারবে সবই। সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, এই যে জেনোগ্যামি কাকে বলে, অ্যালোগ্যামি কাকে বলে, অটোগ্যামি, গেইটোগ্যামি, ইতর পরাগযোগ দেখা যায় কাঁথায়। তারপরে জল পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল, না মূল একটু পড়ে যাবে, দেখে যাবে কোনগুলো কি, পক্ষী পরাগী ফুল। নিষেকের ক্ষেত্রে এখানে কিছু স্যার আছে। পার্বত্য তো একবার বুঝিয়ে দেন না, হ্যাঁ, একবার বুঝিয়ে দেন, পার্বত্য তো একবার তো বুঝিয়ে দিবেন। কোনটা কোনটা বলো, কোন জায়গাটা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রাণের জনুক্রম মানে আচ্ছা আচ্ছা রেণুস্থল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা তো ঠিক আছে, বুঝেছি। না আমি 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 এতদিন হয়ে গেল, আমি ভাবছি না এটা তোদের পড়া আছে তার জন্য। আচ্ছা, ফার্নে যে জনুক্রম যেটা, সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে ডিপ্লোম্যান্টিক ধরনের জনুক্রম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জনুক্রম যেটা সেটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়। যে এই জনুক্রম হচ্ছে মূলত প্রত্যেকটা জীবের লিঙ্গধর দশা এবং রেণুধর দশা, লিঙ্গধর দশা এবং রেণুধর দশা, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। এই যে এখানে দেখো একটা হ্যাপ্লয়েড অংশ লেখা আছে, লিঙ্গধর দশা এন, আর এখানে রেণুধর দশা 2n। এই এন এবং 2n এই দশা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে মানে রোটেশনে চলে। মানে প্রথমে লিঙ্গধর দশা এলো, তারপরে জনুধর দশায় রেণুধর দশা এলো, তারপরে আবার লিঙ্গধর এলো, আবার রেণুধর এলো। এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে, এটা শুধু ফার্নের ক্ষেত্রে না, এটা মানুষ, গরু, ছাগল, ভেড়া, গাছ, আম গাছ, জাম গাছ, পটল গাছ, ফার্ন সমস্ত গাছের ক্ষেত্রেই এই ধরনের যে এন আর পিএন, অর্থাৎ হ্যাপ্লয়েড দশা আর ডিপ্লয়েড দশা, এই দুটো দশার ক্রমবর্তন চলে, অর্থাৎ চলতে থাকে আর কি, কন্টিনিউ ভাবে চলে। কখনো একটা জায়গাতে কেউ আটকে যায় না যে শুধু লিঙ্গ দশায় থেকে গেল বা শুধু রেণু দশা থেকে গেল, তা কিন্তু নয়। এবার একটা জিনিস হতে পারে যে এই দুটো দশার মধ্যে কোনো একটা কম, কোনো একটা বেশি হতে পারে, কোনো একটা কম, কোনো একটা বেশি হতে পারে। যে কোনো একটা জীবের ক্ষেত্রে কোনো একটা দশা খুব বেশি দেখা যায়, কোনো একটা দশা খুব কম দেখা যায়, ঠিক আছে? তো সেদের ক্ষেত্রে সেটাকে তার মধ্যে সেটাকে সেখানে ভাগ করা হয়। এখানে ফার্নের ক্ষেত্রে এটা হচ্ছে যেহেতু দুটো দশা প্রায় সমান, তাই একে বলা হচ্ছে ডিপ্লোম্যান্টিক জনুক্রম বলা হচ্ছে, ডিপ্লোম্যান্টিক জনুক্রম। এই ডিপ্লোম্যান্টিক জনুক্রমে আমরা শুরু যে কোনো একটা জায়গা থেকে করতে পারি। আমরা যদি জাইগোট থেকে শুরু করি, তাহলে জাইগোট যেটা, সেটা হচ্ছে মূলত 2n। এই 2n হচ্ছে রেণুধর দশার প্রথম কোষ, জাইগোট। রেণুধর দশার প্রথম কোষ হচ্ছে জাইগোট। যখনই কোনো জাইগোট তৈরি হয়, তখনই সেখান থেকে রেণুধর দশার সূচনা হয়। রেণুধর দশা জাইগোট কি হলো, অঙ্কুরিত হলো, অঙ্কুরিত ভ্রূণ, সেখান থেকে ফার্ন যে উদ্ভিদ, আমরা যেটা উদ্ভিদটা দেখতে পাই, সেই উদ্ভিদটা তৈরি হলো। সেই ফার্নের পাতার পিছন দিকে যে রেণুস্থলী, সেই রেণুস্থলীর ভেতরে যে রেণু থাকে, রেণুমাতৃকোষ থাকে, সেই রেণুমাতৃকোষগুলো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মিওসিস প্রক্রিয়া যখন বিভাজিত হতে শুরু করলো, তখন তৈরি করলো কি রেণু। আর মানে রেণু তৈরি করলো মানে
যখনই মিওসিস প্রক্রিয়া হলো সঙ্গে সঙ্গে রেণু তৈরি হলো, মানে এটা ছিল আগে ছিল 2n, সেটা হয়ে গেল n, অর্থাৎ মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ফার্নের লিঙ্গত দশার সূচনা হলো। এই রেণুগুলো অঙ্কুরিত হয়ে কি তৈরি করলো? প্রোথ্যালাস। এই প্রোথ্যালাস গুলোর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে একটা অংশ শুক্রাণু তৈরি করে, একটা দিকে ডিম্বাণু উৎপন্ন হয়। একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। অর্থাৎ এরা আর একটা একক উদ্ভিদ হিসাবে তখন আর কাজ করছে না, এরা আলাদা আলাদা কাজ করছে। একটা অংশ শুক্রাণু হিসেবে কাজ করছে, একটা অংশ ডিম্বাণু হিসেবে কাজ করছে। শুক্রাণুর মধ্যে তৈরি হচ্ছে শুক্রাণু, ডিম্বাণুর মধ্যে তৈরি হচ্ছে ডিম্বাণু, বা স্ত্রীধানীর মধ্যে তৈরি হচ্ছে ডিম্বাণু। ডিম্বাশয়ের মধ্যে তৈরি স্ত্রীধানী, যেটাকে বলা হচ্ছে স্ত্রীধানী, তার মধ্যে তৈরি হচ্ছে ডিম্বাণু, আর পুংধানীর মধ্যে তৈরি হলো শুক্রাণু। এই শুক্রাণুগুলো ম্যালিক অ্যাসিডের প্রভাবে কি হলো? এরা স্ত্রীধানীতে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো, দিয়ে নিষেক ঘটলো। নিষেক ঘটার ফলে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো, মানে আবার এই যে রেণুধর দশার সূচনা ঘটলো। ঠিক এইভাবে আবার অঙ্কুরিত হলো, গাছ হলো, ফল হলো, রেণু হলো। রেণু যখন হলো আবার লিঙ্গত দশা শোনা। এইরকম ভাবে চক্রাকার পথে এই রেণুদত্ত এই যৌনুটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে অনন্তকাল ধরে। এটাকে বলা হচ্ছে কি? যৌনক্রম। এটা ফার্নের ক্ষেত্রে দেখা যায়, ফার্ন না, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে দেখা যায়। আমরা ফার্নের সাহায্যে জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম। সেটাকে বলা হচ্ছে ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। বুঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এরপরে এইখানে যাবার ফুলের বিভিন্ন গঠনগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ ফুলের যে গঠনগুলো আছে এগুলো দেখে নেবে। সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, ঠিক আছে। তারপরে যে পরাগযোগ যেটা বললাম, পতঙ্গ পরাগী, ইতর পরাগযোগ, স্বপরাগযোগ, এরকম আছে যেগুলো, সেগুলো একটু উদাহরণগুলো পড়ে নেবে আর কি। তারপর হচ্ছে নিষেক প্রক্রিয়া, দ্বিবীজপত্রী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এটা এখন আমি এই মুহূর্তে বোঝাচ্ছি না, যদিও একবার মানে ক্লাসে মনে করা হয়েছিল, অনলাইনে ক্লাস করেছিলাম, তখন দেখাচ্ছিলাম। আবার আশা করি 16 তারিখ থেকে যদি ক্লাস শুরু হয় তাহলে আবার তোমাদের এগুলো নিয়ে আমরা আবার ঘাটাঘাটি করবো আর কি। তো এইখানে একটা জিনিস বলে দিই, সেখানে আছে যে পুং গ্যামেট যেটা, এটাকে দ্বিনিষেক বলা হয়, কারণ এইখানে যে পুং গ্যামেট যেটা, সেটা দুবার মিলিত হয়, বা দুটো কোষের সঙ্গে, ডিম্বাশয়ের মধ্যে দুটো কোষের সঙ্গে মিলিত হয়। একটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, দিয়ে শস্য গঠন করে, যেটা হচ্ছে 3n, আর একটা হচ্ছে জাইগোট গঠন করে, সেটা হচ্ছে 2n। দুবার মানে পুংগ্যামেট, দুটো পুংগ্যামেট বা পুংগ্যামেট দুটো ভাগে বিভক্ত হয়ে একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, একটা নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়, দিয়ে নির্ণীত নিউক্লিয়াসে 3n শস্য উৎপন্ন করে, আর একটা 2n জাইগোট উৎপন্ন করে। এখানে তোমার যে কোষগুলো, এই যে ভ্রূণস্থলী যেটা, সেই ভ্রূণস্থলীতে মোট 8টা কোষ, ভ্রূণস্থলীর মধ্যে যে হ্যাপ্লয়েড কোষটা থাকে সেটা 8টা কোষ উৎপন্ন করে। সেই 8টা কোষের মধ্যে দুই দিকে তিনটে করে, দুই মেরুর দিকে তিনটে করে কোষ চলে যায়। তার মধ্যে একদিকে একটা কোষ ডিম্বাণু হিসেবে কাজ করে, তার সঙ্গে যে দুটো কোষ থাকে তাদেরকে বলা হচ্ছে সহকারী কোষ। তার উল্টো দিকের মেরুতে 3টে কোষ থাকে, যাকে বলা হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। আর মাঝখানে আবার দুটো কোষ মিলিত হয়ে গিয়ে নির্ণীত নিউক্লিয়াস গঠন করে, যেটা পরবর্তীতে আবার একটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করে। এখানে বৃদ্ধি পরিস্ফুরণ, এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে ডিম, মুরগির ছানা থেকে মুরগি, একটা ক্রম দেওয়া আছে, ঠিক এরকম ভাবে কোনো ক্রম থাকতে পারে। এখানে এই যে মানুষের যে বিকাশ, সেখানে দেওয়া আছে সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, অন্তিম বা বার্ধক্য দশা। এইটা একটা ক্রম হিসাবে দিতে পারে, যে কোনটা আগে কোনটা পরে, এইভাবে দিতে পারে। এখানে কতগুলো উদাহরণ প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো বুঝতে পারছো তোমরা? নো স্যার, এখন বোঝা যাচ্ছে না? এবার বুঝতে পারা হ্যাঁ স্যার। পারা যাচ্ছে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, তো এরকম প্রশ্নও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, বইয়ে দেখে দেখে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে যে অনেকটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে সেখানে চলে যাই আবার ঝরঝর করে। বংশগতি, সরাসরি বংশগতি চলে গেলাম। অর্ধেক পড়ালাম, দেখছি পাতা নম্বর 142-এর মধ্যে মাত্র 73, মানে অর্ধেক হয়েছে বই। 1.5 ঘন্টাতে অর্ধেক বই পড়লাম। আর ক্লাস করবি? স্যার না। আর ভাল লাগছে না রে। আচ্ছা যাই হোক, আমি একটু করে ছেড়ে দিচ্ছি যে। আচ্ছা, এখানে এই বংশগতিতে এখানে যেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বলা হচ্ছে ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, এখানে এইগুলো দেখে নিবি যে এইগুলো আছে, আমি খুব তাড়াতাড়ি পড়াচ্ছি।
এখানে যে যৌন প্রকরণ, মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, রোলার জীব, স্বাভাবিক জীব, হ্যাঁ, জিন টাইপ, এই যে এখানে দেখে যে জীবগুলো মানুষের এরকম হয়, হ্যাঁ, প্রচ্ছন্ন জীব, ইয়ে বয়সী অ্যালিল কাকে বলে, লোকাস কি, এগুলো একটু দেখে নিবি। তারপরে এখানে একটা হয়তো থাকতে পারে যে কি ধরনের তৈরি হতে পারে, এই যে একটা হয়তো জিনোটাইপ দিয়ে দেওয়া হলো যে এই যে RRYY দিয়ে বললো যে এখান থেকে কয় ধরনের তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। বল দেখি এই RRYY এ কয় ধরনের গ্যামেট তৈরি হবে? 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের? স্যার 4 ধরনের। কেন? দুটোই তো একই রকমই, তার মানে 1 ধরনেরই হবে। যদি একটা বড় আর ছোট আর থাকে, একটা বড় আর বড় ওয়াই ছোট ওয়াই থাকে, তাহলে 4 ধরনের হবে। 4টে যে অক্ষর যদি 4 রকম হয় তাহলে 4 ধরনের, ঠিক আছে? যদি একটা ছোট বড় হয় তাহলে 2 ধরনের, ঠিক আছে? আর সবগুলো যদি একরকম হয় তাহলে 1 ধরনের। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা মাথায় নিয়ে নিতে হবে। সবগুলো একই রকম মানে 1 ধরনের, একটা মানে 2 ধরনের, আর 2 রকম মানে 4 ধরনের। হেটেরোজাইগাস, হোমোজাইগাস, এই জিনিসগুলো বিশুদ্ধ জীব, তারপরে হচ্ছে সংকর জীব, জনিত্রের জন্য, অপত্যের জন্য, এগুলো আছে। ছেলেপিলেগুলো কেউ কিছু বলছে না, বিড়ি ছেলেগুলো দেখছি কথাবার্তা বলছে, বাদ বাকিরা সব চুপচাপ। গেগার জোহান মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স, তারপরে হচ্ছে পাইসাম স্যাটিভাম, তারপরে যে এখানে কোন কোন বৈশিষ্ট্য নিয়েছিলেন, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, বীজের আকৃতি, বীজের বর্ণ, ঠিক আছে? জেনেটিক শব্দ প্রবর্তন করেন বেটিসন 1906 সালে। তারপরে এখানে হয়তো ইটাই দিয়ে দিল যে কোনটা ঠিক, 1:2:1, ঠিক আছে, 1:2:1, বা যে 9:3:3:1। এবার এটাকে হয়তো উল্টা পাল্টা করে দিল, দিয়ে বলে কোনটা ঠিক। এই যে 1:2:2:4:1:2:1:2:1, ঠিক আছে? এইটার মধ্যে বললে এর একটু উল্টা পাল্টা করে দিল, বলে কোনটা ঠিক। বুঝতে পারলি তো? এরকম ভাবে দিতে পারে আর কি। তারপরে যে এখানে যে অটোজম বাহিত একটি বৈশিষ্ট্য, অটোজমাল বাহিত জিন বাহিত বৈশিষ্ট্য, মাথায় টাক পড়া, রোলার জীব, কানের লতির গঠন, চোখের রং, মানুষের এক্স ক্রোমোজোম বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এক্স ক্রোমোজোম বিশিষ্ট, ক্রোমোজোমাল প্রকট বৈশিষ্ট্য, হাইপোফসফাটেমিক রিকেট, ঠিক আছে? তারপরে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের ব্যতিক্রম হচ্ছে পলিডেকটাইলি, হাত ও পায়ের অতিরিক্ত আঙুল সৃষ্টি হওয়া, অ্যালবিনিজম। পলিডেকটাইলি হচ্ছে হাতের আঙুলের পাঁচের যদি বেশি হয় থাকে তাহলে পলিডেকটাইলি বলে, 6, 7 বা তার বেশি হতে পারে, ঠিক আছে? এখানে হলো গিনিপিগের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে চলে আসবে। তারপরে যে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওই যে অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতির ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, 1:2:1 অনুপাতে গাছ দেখা যায়, জিনোটাইপ ফিনোটাইপ দুটোই সমান। তারপরে যে দেহ ক্রোমোজোম, সে এখানে যেটা আছে, তারপরে এই লিঙ্গ নির্ধারণ, আইডেন্টিক্যাল টুইন, নন আইডেন্টিক্যাল টুইন, ঠিক আছে? হাইপার ট্রাইকোসিস কাকে বলে, হোল্যান্ড্রিক জিন কি, যে ওয়াই ক্রোমোজোমে যেগুলো থাকে তাকে হোল্যান্ড্রিক জিন বলে। ক্রোমোজোম বিশিষ্ট 3টি রোগ হচ্ছে, ক্রোমোজোমের সঙ্গে সংশ্লিষ্ট 3টি রোগ হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া, বর্ণান্ধতা হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এখানে এই কথাগুলো আছে, এগুলো দেখে নিবি কিছু। রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়াকে বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি কে বলা হচ্ছে ক্রিসমাস রোগ। এখানে এই হিমোফিলিয়ার এগুলো আছে, দেখে নিবি এগুলো একটু, এগুলো স্কুল যখন চলবে তখন আমরা পড়াবো। তারপরে যে বর্ণান্ধতার এখানে কিছু পরীক্ষা আছে, হ্যাঁ, বইয়ে দেখবি অনেকে থাকবে। 3 ধরনের বর্ণান্ধতা, ডিউটেরোনোপিয়া, প্রোটোনোপিয়া, ট্রাইটোনোপিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে এই যে থ্যালাসেমিয়া 2 ধরনের, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, হ্যাঁ, বা মেজর মাইনর এরকম নামও আছে। কোন ক্রোমোজোমের প্রভাবে হয়, 6 নম্বর ক্রোমোজোমের
আহ, 4টি জিনের মধ্যে 2টো মিউটেশন ঘটলে আলফা থ্যালাসেমিয়া মাইনর দেখা যায়, 4টি জিনের ঘটলে আলফা থ্যালাসেমিয়া মেজর দেখা যায়। আবার 11 নম্বর যদি হয় তাহলে সেটাকে তখন একটা হলে দুটো হলে দুটোতে মিউটেশন ঘটলে একটাতে হলে মাইনর বিটা থ্যালাসেমিয়া মাইনর, দুটো হলে থ্যালাসেমিয়া মেজর। তারপরে এখানে এই যে থ্যালাসেমিয়া জেনেটিক কাউন্সিলিং কি, হ্যাঁ এই জিনিসগুলো দেখতে হবে। এখানে সব প্রশ্নগুলো দেওয়া আছে, কিছু প্রশ্ন। সিকেল সেল অ্যানিমিয়া রোগটির কারণ কি, এইরকম কিছু প্রশ্ন আছে। আমি খুব দ্রুত চালিয়ে গেলাম একদম যথাযথ করে। এরপরে যে অভিব্যক্তি যদি চলে আসে, অভিব্যক্তি ঠিক একই রকম। কিভাবে জীব সৃষ্টি হয়েছিল, এই যে কে জীবের অপারিনের বইটির নাম কি, তারপরে যে জীব সৃষ্টির যে ধাপগুলো আর কি, সেই ধাপটাও হয়তো দিতে পারে, যে এই যে ধাপগুলো আর কি উল্টা পাল্টা করে দিল। হ্যাঁ, কোয়াসারভেট কণা কি, প্রোটোসল কি, এইভাবে একটা ধাপের একটা হয়তো দিয়ে দিল। সেই জিনিসটা একটু মাথায় রাখবি আর কি। দিয়ে এখানে চলে এলো। তারপরে আমরা মেসোজয়িক যুগ, এই যে এখানে যে প্যালিজয়িক যুগ, মেসোজয়িক যুগ, আধুনিক যুগ, এই যে এটা আবার একটা হয়তো উল্টা পাল্টা করে দিল, দিয়ে বলে কোনটা আগে পিছিয়ে, কোনটা ঠিক। তারপরে হচ্ছে এই যে ল্যামার্কের যে মতবাদগুলো, ল্যামার্কের মতবাদগুলোই হয়তো দিল যে কোনটা ঠিক, হ্যাঁ যে কোনটা পরপর কোনটা হবে, যে প্রথমে কি, তারপরে দ্বিতীয় কি, তারপরে তৃতীয় কি। বা ডারউইনের ক্ষেত্রে যে মতবাদগুলো আছে, সেই মতবাদগুলো কোনটা আগে পরে, হ্যাঁ একটু আগা পিছিয়ে দিয়ে বলে কোনটা ঠিক। ঠিক আছে, এইরকম ভাবে একটু দেখে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে ঘোড়ার ক্ষেত্রে, ঘোড়ার যে এই যে একটা আছে ইও হিপ্পাস, মেসো হিপ্পাস, মেরিচ হিপ্পাস, প্লিও হিপ্পাস, ইকুয়াস, দিয়ে এদের একটা ক্রম দিয়ে দিল, দিয়ে বলে যে কোনটা আগে বলে কোনটা ঠিক। বুঝতে পারি তো, এরকম ভাবে ওদেরকে একটু দেখে নিতে হবে, সব পালাইতে শুরু করেছে। আচ্ছা, তো এরকম ভাবে দিয়ে একটা ক্রম, এই ক্রম ভাবেই তোদেরকে এটা করতে হবে যে পরপর পরপর থাকবে আর কি। তারপরে এখানে আমরা চলে এলাম যে ভ্রূণতত্ত্বে, যে এখানে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, এই যে পরপর ধাপটা আছে, জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, এই একটা ধাপের মধ্যে হয়তো একটু চেঞ্জ করে দিল, দিয়ে বলে কোনটা ঠিক। এটা বইয়ে দেখবি, পেয়ে যাবি আর কি তোরা। তারপরে হচ্ছে যে এখানে কৌশল গুলো হলো বিভিন্ন কৌশল, অভিযোজন, তারপরে হচ্ছে ক্যাকটাস, রুই মাছ, তারপরে চলে এলো সুন্দরী, এই যে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা, জল সঞ্চয় গ্রন্থি, আরবিসি, তারপরে হচ্ছে যে জাপানিজ ম্যাকাও, মৌমাছির আদান প্রদান, রাউন্ডিং ড্যান্স, ওয়াগল ড্যান্স, ঠিক আছে, জি অক্ষরের মতো। এখানে দিয়ে এখানে কতগুলো প্রশ্ন আছে, তোরা ওগুলো প্রশ্নগুলো একটু বইয়ে দেখবি, এটা অন্য বই আর কি, তোদের বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু দেখে নিবি আর কি, বই থেকে একটু প্রশ্ন উত্তর গুলো করে নিবি আর কি। তারপরে আরেকটা জিনিস এটা বলে যে নিচে সম্পর্কিত শব্দটা আছে, উত্তর বসাও, সঠিক উত্তর বসাও। তো এরকম ভাবে তোদের বইয়ে দেখবি আছে আর কি, এগুলো বিসদৃশ্য শব্দটি বেছে নাও, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো সেটাকে কিন্তু ওইভাবে বই থেকে একটু দেখে নিবি তোরা। আশা করি জীবন বিজ্ঞানে খুব একটা তোদের আটকাবে না। তার পরিবেশের সম্পদের ক্ষেত্রে ঠিক তাই এরকম ভাবে। আমি আর কি শেষের দিকে যেহেতু, তার জন্য চলে এলাম, এইটুকু শেষ করে দিই। নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে প্রথমে কি ধাপ হয়, প্রথমে কি হয়, এই ধাপটা হয়তো দিয়ে দিল, যে প্রথমে কি, তারপরে কি, তারপরে কি চলে এলো আর কি, যে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়। ঠিক আছে, এই ধাপগুলো একটু দেখে নিবি। হ্যাঁ, এই যে এখানে যেমন আছে কিভাবে এই যে অ্যামোনিয়া, তারপর যে নাইট্রোসোমাস ব্যাকটেরিয়া, নাইট্রাইট, নাইট্রোব্যাক্টার, নাইট্রাইট, এটা উল্টোটা নাইট্রিফিকেশন, এটা কিসের উদাহরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এরকম একটা কিছু দিয়ে দিল আর কি। এরকম ভাবে একটা মানে জিনিসগুলো বুঝে নিতে হবে, বুঝে পরীক্ষা প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভয় পেলে চলবে না একদম। কালকে ঠিক 12টায় পৌঁছে যাবি তোরা। আমি এখানে আর বেশিক্ষণ শেষ হয়ে এসছে, আর একটুখানি আছে, পাতাটা সবগুলো পাতা বইটা উল্টাই, তাহলে বলতে পারবো যে আমি একদিনে 1.5-2 ঘন্টার মধ্যে পুরো বই পড়িয়ে শেষ করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে ডিডিটির এই যে এখানে জীব বিবর্ধন কিভাবে হয়, এই যে এখানে দেওয়া আছে জলে বিবর্তিত ডিডিটি, ডিডিটি 0.01 ppm, সেখান থেকে ভাসমান জলজ উদ্ভিদ, সেখানে হচ্ছে জলজ ক্ষুদ্র প্রাণীতে এখানে এইভাবে আস্তে আস্তে মানুষের মৎস্যভোগ প্রাণীদের সেটা হলো 101 ppm। এরকম ভাবে জীব ঘটছে আর কি।
তারপর হচ্ছে কিছু ইয়ে আছে যে এই কত নয়েজ ইনডিউসড হিয়ারিং লস কততে হয়, এরকম কিছু আছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, এখানে কিছু আছে প্রাকৃতিক বিক্ষোভ কাকে বলে, জলভূমিকে বলে, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে বায়ুস্তরে বিনষ্ট হয়ে আয়তন বাড়ে কি এমফাইসিমা বলে, এরকম কিছু প্রশ্ন এখানে থাকবে আর কি। তারপরে হচ্ছে যে ক্লোম শাখা প্রসারণের জন্য স্যালবিউটামল ইনহেলার বা স্টেরয়েড ইনহেলার দেওয়া হয়। অ্যালার্জেন কি, অ্যাজমা কি, ডিসপ্লিরা কি, ডিসপ্লিয়া কি। তারপরে যে এই যে গুটখা খৈনি পান মশলা মুখে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, সিটি স্ক্যান দ্বারা দেখা হয়, কেমোথেরাপি রেডিওথেরাপি করা হয়। তারপরে হচ্ছে বায়োডাইভার্সিটি, ঠিক আছে, বায়োডাইভার্সিটি এলাকা কোনটা কাকে বলে হয়, ঠিক আছে, জিনগত ডাইভার্সিটি, প্রজাতিগত ডাইভার্সিটি, বাস্তুতন্ত্রী ডাইভার্সিটি। তারপরে জীববৈচিত্র্যের উদাহরণ কিছু আছে। তারপরে হচ্ছে যে এখানে এই যে জীববৈচিত্র্য হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, কটা আছে, ভারতে কটা আছে, এই যে পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিম ঘাট পর্বত, ঠিক আছে। ইন সিটু পরিবেশে সংরক্ষণের প্রয়াস করা হয়। তারপরে যে এখানে যে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, এই হটস্পট ভারতের চারটে হটস্পটের কথা বলা আছে, পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা, আর হচ্ছে সুন্দাল্যান্ড। তো এখানে কোন কোন জীব আছে সেটা এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিবি তোরা একটু। তারপরে যে এখানে কারণ, আরে বইটা এখানে ইয়ে গেছে রে, ওইগুলো আবার ঘাঁটতে হবে, দিয়ে সব ঠিক করতে হবে। আচ্ছা, দিয়ে এখানে এই যে এখানে দেওয়া আছে, দেখ এগুলো একটা একটা দেওয়া আছে এখানে। ওইটা জাস্ট একবার উল্টো যে 1997 সালে এই যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী সংস্থার বদ্বীপ সৃষ্টি বনাম 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটা ঘোষণা করেছে এই সুন্দরবনকে, ঠিক আছে। তারপরে হয়ে গেল জীববৈচিত্র্য সংরক্ষণ, ইনস্টিটিউট সংরক্ষণ কাকে বলে। তারপরে যে প্রথম ভারতের প্রথম জাতীয় বনভূমি হলো জিম কর্বেট, হ্যাঁ, ন্যাশনাল ফরেস্ট হচ্ছে জিম কর্বেট জাতীয় বনভূমি 1936। কয়েকটি আন্তর্জাতিক ন্যাশনাল পার্ক হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, রয়্যাল পার্ক, হ্যাঁ, এগুলো। তারপরে হচ্ছে যে ভারতে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোথায় কি করা হয়, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি, সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি। তারপর যে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কোথায় কাকে বলে, উদাহরণ সজনেখালি অভয়ারণ্য, বন্দিপুর। তারপরে হচ্ছে চিলাপোতা সংরক্ষিত বনাঞ্চল চিলাপোতা পশ্চিমবঙ্গ, পালানি হিলস বনাঞ্চল তামিলনাড়ু, বায়োস্ফিয়ার রিজার্ভ এটা যে সুন্দরবন। ম্যাপ হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, এই যে বায়োস্ফিয়ারের বিভিন্ন অংশ, ট্রানজিশন অঞ্চল, এরকম একটা হাফ দিয়ে দিল যে কোর, বাফার আর ট্রানজিশন অঞ্চল কোনটা কোনটা ঠিক, কোন ক্রমটা ঠিক আর কি, এরকম ভাবে দিতে পারে আর কি। বোটানিক্যাল গার্ডেন, ভারতে দুটো বোটানিক্যাল গার্ডেন আছে, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে বোটানিক্যাল গার্ডেন দুটো আছে, একটা হচ্ছে হাওড়া শিবপুর, আর একটা হচ্ছে তোর দার্জিলিং এ। তারপর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ কি, এরকম ভাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম কি, কোথায় হয়েছিল, এখানে কিভাবে হয়েছিল সেগুলো গল্পটা পড়ে নি 1971 সালে, মেদিনীপুরের আড়াআড়ি অঞ্চলে হয়েছিল আর কি। এই যে আড়াআড়ি রেঞ্জ, আড়াআড়ি জঙ্গল। পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিবিআর কি, কখন তৈরি হয়েছিল। রেড ডেটা বুক কি, রেড ডেটা বুক, আইইউসিএন, ডব্লিউসিইউ ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, ডব্লিউডব্লিউএফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, ঠিক আছে। তারপরে যে বাঘ প্রকল্প কোথায় হয়েছিল, এশিয়াটিক লায়ন গির সিংহ প্রকল্প, গন্ডার প্রকল্প, ভারতীয় কুমির প্রকল্প, রেড বান্ডা প্রকল্প, এরকম অনেকগুলো প্রকল্প আছে আর কি। তো মোটামুটি এইভাবে পুরো বইটা একটু জাস্ট ঝালিয়ে নিবি, তাহলেই আশা করি তোদের আর হয়তো জীবন বিজ্ঞানের খুব একটা অসুবিধা হবে না আর কি। আমার কাছে আর একটা বই ছিল, কিন্তু সেই বইটা আমি আর দেখাচ্ছি না, বুঝতে পারছি তোদের অবস্থা টাইট আর কি, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকের মতো বন্ধ করি এখানে হ্যাঁ নাকি, ঠিক হ্যাঁ আছে, স্যার। বন্ধ করলাম।